এখন গান হবে। মিতু, আমার কাজিন। না না ইতি আপু, গান নয়, নাচ হবে। নোভা, নাচ গান দুটোই হবে। তৌহিদ, কিন্তু নাচবে কে? মিতু, তুই নাচবি। মিতুর কথায় সবাই হেসে দিল। আর তৌহিদের মুখটা দেখার মতো ছিল। নোভা, আচ্ছা টস হবে, যা উঠবে তাকে তাই করতে হবে। সবাই নোভার কথায় সমর্থন জানালো। নোভা আর ইতি কিছু কাগজে নাচ গান অভিনয় ইত্যাদি লিখেছে। ওরা সবাই এবার খেলছে। আমি দেখছি আর রাক্ষসটা আমার সাথে কথা বলার চেষ্টা করছে। হি হি, আমি কিন্তু পাত্তাই দিচ্ছি না। আমার পাত্তা না পেয়ে রাক্ষসটা লুচির মতো ফুলছে। আমার বেশ মজাই লাগছে। এবার রাক্ষসটা আমার গলার কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, কথা বলবি নাকি অন্য রূপ দেখবি? এই কথা শুনে আমার কলিজার পানি শুকিয়ে গেছে। একটা ঢোক গিলে উত্তর দিলাম, তোমার রূপ কয়টা? অনেকগুলো, ভিলেন মার্কা হাসি দিয়ে। বহুরূপী মানুষ কিন্তু আমার মোটেও পছন্দ নয়। ওই, আমি বহুরূপী? তুমি তো বললে। উফ। কি? তুই এমন কেন? আমি কেমন? অনেক কি? কি বলেন? পেতনি? ভালো। আমি নাকি পেতনি? শালা খাটাস একটা। আমাকে পেতনি বলে? আর কোনো কথাই বলবো না। একটুখানি কথা বলছি ভাব বাড়ছে। মুখ ঘুরিয়ে বসে আছি। আর রাক্ষসটা মিটমিট করে হাসছে। আমার আরও রাগই হচ্ছে। গা জ্বলে যাচ্ছে আমার। আমার রাগ আরও বাড়িয়ে দিতে রাক্ষসটা আবার মুখটা কাছে এনে বলে, তোকে কেন বিয়ে করেছি জানিস? আমি রাক্ষসের কথায় প্রশ্নসূচক চাহনি দিয়ে তাকিয়ে আছি। রাক্ষসটা আবারও বলে, জানিস না তো? জানবি কি করে? তোকে তো বলিই নাই, কষ্ট পাবি তাই। এবার আমি গম্ভীর স্বরে বললাম, বলে ফেলো। শুনবি? হুম। কষ্ট পাবি তো? পাবো না, বলো। আসলে তোকে দেখতে তো পুরোপুরি পেতনির মতো। গায়ের রং একেবারেই কালো, ঠিক পাতিলের তলার মতো, আর চোখগুলো ট্যারা। হাঁটিস তো প্রতিবন্ধীদের মতো। তোকে তো কেউ বিয়ে করতো না। দয়া দেখিয়ে আমি বিয়ে করে নিলাম আর কি। রাক্ষসের কথা শুনে আমার পুরো গায়ে আগুন জ্বলছে। রাগে বোম হয়ে গেছি পুরোটা। রাগে রাক্ষসের শার্টের কলার ধরে চিৎকার করে বললাম, ওই রাক্ষসের বাচ্চা! রাক্ষস! কি বললি তুই? আর একবার বল। জাস্ট একবার বল, বল, সাহস থাকলে আর একবার বল। আমি দেখতে কি পেতনির মতো? আমি পাতিলের তলার মতো কালো? আমার চোখগুলো ট্যারা? আমি প্রতিবন্ধীদের মতো হাঁটি? ওই রাক্ষসের বাচ্চা, তুই পাতিলের তলার মতো কালো, তোর চোখ ট্যারা, তুই নিজে প্রতিবন্ধী। শালা খাটাস রাক্ষস মুডির বাচ্চা! আমার এসব কথা শুনে বাকি খেলা বন্ধ হয়ে গেছে অলরেডি। সিদ্ধার্থ ভাইয়া তো একেবারেই চুপ হয়ে গেছে। আমার মুখে এসব কথা আগে কখনোই শোনেনি। বেশ অবাক হয়েছে বুঝতে পারছি। নোভা আর ইতি সাথে সাথে আমার কাছে চলে আসে। নোভা, কি হয়েছে ঈশা, এত রাগ করছিস কেন? ইতি, হঠাৎ রেগে গেলি কেন? আমি, চুপ থাক তোরা, বলে উঠে এলাম রুম থেকে। দৌড়ে নিজের রুমে যাচ্ছিলাম, বড়মা পেছন থেকে ডাকে, বড়মা। ঈশা মা, কোথায় যাচ্ছিস এইভাবে? আমি, বড়মা বলে কেঁদে দিলাম। বড়মা, কি হয়েছে মা? আমি, আমার চোখ ট্যারা, আমি পাতিলের তলার মতো কালো, আমি প্রতিবন্ধীদের মতো হাঁটি। বড়মা, কে বলেছে এসব? নিশ্চয় সিদ্ধার্থ। আমি, বলো না আগে। বড়মা, না মা, আমার মেয়ে একটুও ট্যারা নয়। আমার মেয়ের চোখগুলো তো হরিণীর চোখ, আর গায়ের রং তো দুধে আলতা। আমি, তোমার ছেলের রাতের ভাত বন্ধ। বড়মা, সিদ্ধার্থ মজা করেছে মা। আমি, চুপ করো। বলেছে কেন জিজ্ঞাসা করো, বিচার চাই আমার। না হলে আজকে আমি কিচ্ছু খাবো না, গেলাম এই আমি। বড় বাবা, ঈশা মা, সিদ্ধার্থ কাজটা মোটেও ঠিক করে নাই। তুমি মন খারাপ করো না, সিদ্ধার্থকে খুব বকে দেব। আমি, তোমার ছেলে আরও কি কি করেছে জানো? এই দেখো, আমার হাত দুটি দেখো। বড় বাবা, মেরেছে? আমি, না, আমার হাত শক্ত করে চেপে ধরেছে, দেখো না কি হয়েছে। বড় বাবা, সিদ্ধার্থকে বকে দেব। কেন আমার মেয়ের হাতে ব্যথা দিয়েছে? আম্মু, ভাইজান আপনার আশকারা পেয়েই ঈশা একটা বাদর তৈরি হয়েছে। ওকে আর আশকারা দেবেন না। আমি, এই ভিলেন আম্মু, একদম চুপ থাকো। নিজে একটা ভিলেন, আমার ভালো বড় বাবাকেও ভিলেনগিরি শেখাচ্ছ। তোমাদের সিদ্ধার্থকে ধোয়া তুলসী পাতা? এরই মধ্যে হলরুম থেকে সবাই বের হয়ে রাক্ষসটা আগে আগে। রাক্ষসকে দেখে বড়মা বলে, বড়মা, কিরে সিদ্ধার্থ, কি বলেছিস মেয়েটাকে? সিদ্ধার্থ, আমি আমি কি বললাম? আমি, আমি পেতনির মতো দেখতে, চোখগুলো ট্যারা, এসব কে বলেছে? কোমরে হাত দিয়ে। সিদ্ধার্থ, কে বলেছে? আমি, এই বাড়িতে একটা রাক্ষস থাকে, সে বলেছে। সিদ্ধার্থ, ও মা, তাই নাকি? তো কোথায় সেই রাক্ষসটা? বড় মা,
সিদ্ধার্থ, এসব কেন বলছিস তুই ওকে? সিদ্ধার্থ ভাইয়া, আমি বলেছে? কখন বললাম? বড় বাবা, তুই বলিস নাই? সিদ্ধার্থ ভাইয়া, না, আমি। সিদ্ধার্থের বাচ্চা, তুই রাক্ষস জানতাম, কিন্তু মিথ্যাবাদী সেটা জানতাম না। খাবিস, তুই আমার সাথে আর কথাই বলিস না, খাটাস। বলে নিজের রুমে চলে আসি। বড় মা, বড় বাবা সবাই আমাকে ডাকছিল, কিন্তু কারো কথায় কোনো কর্ণপাত না করে চলে এসেছি। রুমের দরজা বন্ধ করে রেখেছি। রাগ হচ্ছে খুব। রাক্ষসটা অস্বীকার করলো। একবার পায়ে হাতের কাছে তুলে একটা আছাড় দেব। রাগে গা জ্বলছে। মনে হচ্ছে রুমের সব ভেঙে ফেলি। রাগে গজগজ করছি আর জুয়েলারিগুলো খুলছি। শাড়িটা আর চেঞ্জ করলাম না, ধরাম করে বিছানায় লাফিয়ে পড়লাম। উপর হয়ে শুয়ে আছি। এখনও রাগ হচ্ছে। কি বলল রাক্ষসটা? আমাকে দয়া করে বিয়ে করছে? উনি বিয়ে না করলে আমার বিয়ে হতো না? কত বড় কথা! এই কথাটা তো বড় বাবা মা বড় মাকে বলতেই ভুলে গেছি। উফ, ঝগড়ার সময় মেন পয়েন্টগুলোই ভুলে যাই। ধ্যাত, এবার তো নিজের উপরে রাগ হচ্ছে। এখন আনুমানিক রাত 10টা বাজে, ডিনার টাইম। আম্মু ডাকতে এসেছিল, খাবো না বলে দিয়েছি। রুমের লাইট অফ করে শুয়ে পড়লাম। কখন যে ঘুমের দেশে পাড়ি জমালাম নিজেও জানি না। হাই, আমি সিদ্ধার্থ চৌধুরী, ওরফে ঈশা রাক্ষস রাজা। এতক্ষণ তো ঈশা স্টোরি শুনলেন। আমার স্টোরিটা শুনবেন না? চলুন আমরা স্টোরি শেয়ার করি। আমার স্টোরিটা শুরু হয়েছিল আজ থেকে 11 বছর আগে। যখন আমি গিয়েছিলাম তখন থেকে আমার গল্প শুরু। সেদিন যখন আব্বুর প্রস্তাবে আঙ্কেল বলেছিল আমার মেয়ে এখনও ছোট, সেদিন খুব রাগ হয়েছিল। রেগে সেদিন খাবার টেবিল থেকে উঠে গিয়েছিলাম। মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, ঈশাকে আমার চাই তো চাই, সেটা যে কোনো মূল্যে। ঈশাদের বাড়ি থেকে বের হয়ে সোজা সিফাতের বাসায় গেলাম। সিফাতকে নিয়ে পার্কে যাই। অতপর, বল কি হয়েছে, এভাবে ডেকে আনলি কেন? ঈশার যোগ্য হতে বলেছে আঙ্কেল। মানে? মানে আব্বু আজকে ঈশা আর আমার বিয়ের কথা বলেছিল, কিন্তু আঙ্কেল বলেছে ওনার মেয়ে ছোট, এখন এসব নয়। কিন্তু এখন তো বিয়ে দিতে বলা হয়নি। ঈশা যখন বড় হবে তখন তোদের বিয়ে হবে। আরে সেটাই তো আমার বাপ বলেছে, কিন্তু আঙ্কেল বলেছে ঈশার যোগ্য হতে। তুই কি ঈশার অযোগ্য? হয়তো অযোগ্য। ধুরু, কিছু একটা করতে হবে দোস্ত, যেন ঈশার যোগ্য বলে মেনে নেয়। কি করবি? তোদের যা কিছু সবই তো তোরই হবে। কিন্তু সেটা তো বাবার, যার উত্তরাধিকারী আমি। কিন্তু আমার নিজের কিছু একটা করতে হবে। কি করবি? এমন কিছু একটা করতে হবে যেটা অনেক অনেক কষ্টের, এত বেশি কষ্টের যে ঈশাকে ভুলে যেন থাকতে পারি। আচ্ছা, তুই এই বাচ্চা মেয়েটার মধ্যে কি পেয়েছিস বলতো? ক্লাসে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে ওই পিচ্চি মেয়েটা কেন? জানি না, আমি কিচ্ছু জানি না। ঈশা ছাড়া আমার আর কাউকে ভালো লাগে না। যে কোনো মূল্যেই ঈশাকে আমার চাই চাই। এখন কি করবি? প্রচণ্ড কষ্ট, এমন একটা প্রফেশন দরকার। তুই কি জব করবি? অনেক কষ্টের জব। হুম অনেক অনেক বেশি কষ্টের। আরে হ্যাঁ, তাহলে তুই আর্মিতে জয়েন কর। আর্মি? শুনেছি এটা অনেক কষ্টের হয়। ভেবে দেখি। এরপর কলেজে ভর্তি হলাম। সব বন্ধুরা প্রেম করছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাচ্ছে। শালা সিফাতটাও। আমিও চাইলে পারতাম প্রেম করতে, কিন্তু আমার মন ঈশার কাছে পড়ে থাকতো। ঈশা ছাড়া আমার কাউকে ভালো লাগতো না। খুব অবাক করার বিষয়, তাই না? যে একটা বাচ্চা মেয়ের মতো কি পেয়েছিলাম, আসলে কি পেয়েছিলাম তা আমার নিজেরও জানা নেই। আমি তখন ভাবতাম ঈশার মাঝে কি আছে, এত এত মেয়ে থাকতে ঈশায় কেন? উত্তরটা আজও আমার অজানা। ঈশাকে নিয়ে উপন্যাস লেখা যাবে, তবু এই ভালোবাসার কারণ খুঁজে পাওয়া যাবে না। কলেজ লাইফে একটা প্রেমপত্র পেয়েছিলাম। মেয়ে আজও আমার জন্য অপেক্ষা করছে। আমি তবুও মেয়েটাকে প্রশ্রয় দেইনি। গোটা শিক্ষা জীবনে সিঙ্গেল থেকে কাটিয়ে দিয়েছি ঈশার জন্য। আমার লক্ষ্য ছিল ঈশার যোগ্য হওয়ার। ইন্টারমিডিয়েট দিয়ে সিফাতের কথা মতো আর্মিতে অ্যাপ্লাই করি, এক্সামে পাশ করে যাই। এক এক করে সব কিছু পেরিয়ে যখন আইএসপিতে গ্রিন কার্ড পেলাম, সেদিন আমার মতো খুশি কেউ ছিল না। এবার আঙ্কেল নিশ্চয়ই বলবেন যে আমি ঈশার যোগ্য। চলে গেলাম চট্টগ্রাম ট্রেনিংয়ে। এরপর ট্রেনিং শেষ করে ইউনিটে জয়েন করলাম। আমি যখন ইউনিটে জয়েন করি ততদিনে 5 বছর কেটে যায়। এই 5 বছরে ঈশার কথা ভীষণ মনে হতো। যখনই ঈশার কথা মনে পড়তো তখনই পুশ আপ দিলাম। রাগে 100-150 পুশ আপ অনায়াসে দিয়ে ফেলতাম, যা কোনোভাবেই সহজ ছিল না। এইভাবে কেটে যায় ঈশাকে ছাড়া আমার 11টা বছর। প্রতিদিন ঈশাকে ভেবে কমপক্ষে 50 থেকে 100টা পুশ আপ দেওয়া আমার ডেইলি রুটিন ছিল। সেদিন 2 সপ্তাহে ছুটিতে বাড়ি ফিরেছিলাম। তারিখটা ছিল 10 এপ্রিল 2022। রাস্তায় আমার গাড়িতে একটা মেয়ের ধাক্কা লাগে। দোষটা অবশ্য মেয়েটারই ছিল। হঠাৎ করে সামনে চলে আসে। গুরুতর আঘাত পায়নি যদিও, তবুও হসপিটালে নিয়ে গিয়েছিলাম।
চেক আপ করিয়ে মেয়েটার বাড়ি পৌঁছে দিতে যাই। দরজা খুললেন একজন মধ্যবয়স্ক মহিলা। মুখটা খুবই চেনা চেনা লাগছে, মনেই করতে পারছি না। অতঃপর বললাম, আসলে ওর ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার গাড়ির সাথে। হসপিটালে নিয়ে গিয়েছিলাম, ওখান থেকে আসছি। ভদ্রমহিলা বললেন, হায় আল্লাহ, কিছু হয়নি তো? তুই ঠিক আছিস মা? মেয়েটি, হ্যাঁ আম্মু, আমি ঠিক আছি। মহিলাটি মেয়েকে নিয়ে ভেতরে গেলেন। আমি এখনও ভাবছি কে ইনি, এত চেনা কেন লাগছে। যা ভাবছি সেটা তো নয়। কিছুটা সংকোচ নিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আন্টি, যদি কিছু না মনে করেন একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বাবা, বলো। আপনি কি শাহানাজ আন্টি? তুমি কে বাবা? আমার নাম সিদ্ধার্থ, সিদ্ধার্থ চৌধুরী। আমার নাম শুনে যেন তিনি আকাশ থেকে পড়লেন। দ্রুত পায়ে আমার দিকে হেঁটে এলেন, আমার গাল ধরে বললেন, সিদ্ধার্থ, শাহাদাত ভাইয়ের ছেলে সিদ্ধার্থ? জি, আপনি সত্যি শাহানাজ আন্টি? আর ওই মেয়েটা ঈশা? হ্যাঁ বাবা, আমি শাহানাজ আন্টি। আর ও ঈশা। ওই মুহূর্তে আমার যে অনুভূতি হয়েছিল আমি কখনো কাউকে বোঝাতে পারবো না। আমার ঈশাকে এতদিন পর এত কাছ থেকে দেখলাম, অথচ চিনলামই না। চোখে পানি টলমল করছিল। পুরুষ মানুষ কাঁদে না, কিন্তু সেদিন আমার চোখের পানি কিসের ছিল তা জানি না। এই যে আবারও শুরু হলো আমাদের দেখা হওয়া, কথা হওয়া, আসা যাওয়া চলছে দুই পরিবারের, ঠিক আগের মতোই। ঈশার সাথে আমার খুনসুটি চলে সারা দিন। ওকে জ্বালানোই আমার প্রধান কাজ, ওকে রাগিয়ে দেওয়াই আমার উদ্দেশ্য। ওর বাচ্চা বাচ্চা স্বভাব আমার খুব ভালো লাগে। সেবার ওই 2 সপ্তাহ ছুটি ঈশার সাথেই কাটিয়েছিলাম। 11 বছর পর আমি আবারও প্রাণ খুলে নিঃশ্বাস নিয়েছিলাম। সেই সময়টাতে, সে সময়ের অনুভূতিটা কখনো বোঝাতে পারবো না। আমার ছুটি শেষ হলে আমি চলে আসি। এরপর থেকে ঈশার সাথে আমার ডেইলি 3-4 বার কথা হতো। রাতে ঘন্টার পর ঘন্টা কলে থাকতাম। ও পড়তো আর আমি ঘুমিয়ে যেতাম ওইভাবেই কলে রেখে। ঈশা অনেক ফ্রি হয়ে যায়, কয়েক মাস চলে যায় এভাবেই। এরপর একদিন ঈশা আমাকে মেঘের কথা বলে। মেঘের কাহিনী পরে আপনাদেরকে বলবো। এখন যাই, আমার জান পাখিটা না খেয়ে ঘুমিয়ে গেছে, ওকে খাইয়ে দিয়ে আসি। ঘুমের মধ্যে পেটের উপরে কিছু অনুভব করতে চোখ খুলে দেখি সিদ্ধার্থ ভাইয়া। তিরিং করে লাফিয়ে উঠে বসলাম। এই সিদ্ধার্থ ভাইয়া, তুমি এখানে কি করছো? বিয়ের পর প্রথম রাতটা বাসরাত হয়, তাই আর কি। এই খাটাসের বাচ্চা, তুই এখানে কেন আসছিস? বাসর না, করাচ্ছি তোরে বাসর। বলেই বালিশ তুলেছি, মারবো খপাত করে বালিশটা কেড়ে নিয়ে রাক্ষসটা বলে, ওই বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আমিও আবার বালিশটা নিয়ে বললাম, ওই ছোটদের কিভাবে স্নেহ করতে হয় তুই জানিস না? সেটা করতেই তো আসছি। কি? তুমি আমার পেটে টাচ করেছো কেন? হা হা। পেট বের করে ঘুমিয়েছিলি কেন, তাই বলে তুমি টাচ করবে? হোপ, শাড়ি ঠিক করে দিচ্ছিলাম। তোমাকে বিশ্বাস করা যায় না। কি? আচ্ছা সিদ্ধার্থ ভাইয়া, দরজা তো ভিতর থেকে লক করা, তাহলে তুমি কিভাবে আসছো? সেটা সিক্রেট, বলা যাবে না। চোরের মতো কেন আসছো সেটা বলো। আমি চোরের মতো আসছি? তা নয় তো কি। কেন আসছি সেটা যদি বুঝতিস। কেন আসছো বলো। পাতিলের তলার মতো কালো ট্যারা প্রতিবন্ধী এমন মেয়ের ঘরে এত রাতে তুমি কি করো? কান্না কান্না কণ্ঠে কথাগুলো বললাম। সিদ্ধার্থ ভাইয়া থ হয়ে বসে আছে, কিচ্ছু বলছে না। কিছুক্ষণ চুপ থেকে ভাইয়া বলল, ইস্যু, তুই কি সিরিয়াসলি নিয়েছিস কথাগুলো? কেন নেব না? তুমি তো সত্যি সত্যি বলেছ, মিথ্যা তো বলনি, তাই না? সিদ্ধার্থ ভাইয়া বসা থেকে উঠে একটা খাবারের প্লেট নিয়ে এলো, সামনে এগিয়ে দিয়ে বলল, খেয়ে নে। প্লেটটা সরিয়ে দিয়ে বললাম, খাবো না। মেজাজ খারাপ করিস না, খেয়ে নে। বললাম তো খাবো না, শুনতে পাওনি? কানের সমস্যাটা বেড়েছে নাকি? হ্যাঁ বেড়েছে, আমি না বোধক কোনো কথা শুনতে পাই না। বেশ তো, থাকো না বয়রা হয়ে। বলে উল্টো ঘুরে শুয়ে পড়লাম। আমি যেই না শুয়েছি অমনি হ্যাঁচকা টানে শোয়া থেকে উঠে বসালো। রাগী কণ্ঠে বলল, ভালো কথা কি ভালোভাবে নিতে পারিস না? না পারি না, হাত ছাড়ো আর এখান থেকে যাও, ঘুমোতে দাও। বলে হাত ছাড়িয়ে আবারও শুয়ে পড়ি। সিদ্ধার্থ ভাইয়া এবার অনেক রেগে গেছে বুঝতে পারছি, কিন্তু আমিও জেদ করে খাবো না। সব সময় এমন করে। দুপুরে কি ব্যবহারটাই না করেছে, আবার সন্ধ্যায় বলল আমাকে দয়া করে বিয়ে করেছে। এখন নিশ্চয়ই দয়া দেখিয়ে খাবার নিয়ে এসছে, খাবো না আমি। লাগবে না আমার কারোর দয়া। এরই মধ্যে সিদ্ধার্থ ভাইয়া আমাকে আবারও তুলে বসিয়ে দিয়েছে। এবার নিজে হাতে খাবারটা আমার মুখের সামনে ধরেছে। হা কর। খাবো না বললাম তো। হা কর। শুনতে পাওনি কি বললাম? বলেছি না আমি না বোধক কথা শুনতে পাই না, নে হা কর। আমি হাত ধাক্কা দিয়ে খাবারটা ফেলে দিলাম। সিদ্ধার্থ ভাইয়ার হাত থেকে খাবারের প্লেটটাও নিয়ে ছুঁড়ে দিলাম ফ্লোরে। তারপর রাগ দেখিয়ে বললাম, কথা শুনতে পাও না নাকি বুঝতে পারো না? বলেছি খাবো, কেন জোর করছো? ঘুমোবো আমি, শুনতে পেয়েছো?
এখন যাও এখান থেকে আর আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। আমার কথাগুলো শুনে সিদ্ধার্থ ভাইয়া এবার ওনার রাক্ষস রূপে চলে আসে। ফোঁস করছে রাগে। আমি একটু ভয় পেয়ে গেলাম। আমাকে এক ধাক্কায় বিছানায় ফেলে দিয়ে দুই হাত আবারও শক্ত করে চেপে ধরে বিছানার সাথে। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। ব্যর্থ হয়ে অবশেষে করুণ সুরে বললাম, আহ লাগছে সিদ্ধার্থ ভাইয়া, এত জেদ কেন তোর? কি হয়েছে, কেন খাবি না? কেন খাবো না তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ দিতে হবে, আলবাদ দিতে হবে। কে তুমি? তোর স্বামী। ভাইয়ার কথাটায় নিজের মধ্যে কেমন জানি একটা অনুভূতি তৈরি হলো। কি বলল? আমার স্বামী? আসলেই তো সিদ্ধার্থ ভাইয়া তো আমার স্বামী। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা বন্ধ করে দিয়েছি। তাকিয়ে আছি নীরব হয়ে সিদ্ধার্থ ভাইয়ার দিকে। আমার নীরবতা ভেঙে সিদ্ধার্থ ভাইয়া আবারও বলে, তুই না খেয়ে ঘুমোতে পারবি না। যদি ঘুমোতে চাস তাহলে খেয়ে নিতে হবে। এখন দেখ তুই কি করবি। এভাবে ধরে রাখলে কিভাবে খাবো? আদুরে সুরে সিদ্ধার্থ ভাইয়া আমাকে ছেড়ে দিল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। উঠে হাত দুটো দেখছি আবারও রক্ত জমেছে কিনা। তখন রাক্ষসটা বলে, তুই এমনিতে অনেক কালো, এর মধ্যে দাগ হলেও খুঁজে পাবি না। কি বললে? না না কিছু বলিনি, চল। যাব না, খাবও না, যাও তো। আমার কথা শেষ হওয়ার আগেই সিদ্ধার্থ ভাই আমাকে কোলে তুলে নিয়েছে। আমি হাত পা ছোড়াছড়ি করছি আর বলছি, এই কোথায় নিয়ে যাচ্ছ? নামিয়ে দাও, যাব না তোমার সাথে। দাও বলছি, দাও। আমার সব বাচ্চামি বন্ধ করে সিদ্ধার্থ ভাইয়া বলে, জেদ একটু কমা ইস্যু, সারা জীবন কি আমি থাকবো? যখন আমি থাকবো না তখন কাকে জেদ দেখাবি? সিদ্ধার্থ ভাইয়ার এমন কথায় আমি যেন কথা বলার ভাষা হারিয়েছি। পুরো পৃথিবী এলোমেলো লাগছে। কি বলল এটা? কেন বলল? জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় যাবে সিদ্ধার্থ ভাইয়া? অনেক দূরে। আমিও যাব। আমাকে রেখে কেন যাবে? আমাকে ছাড়া কিভাবে থাকবে? যেভাবে এতগুলো বছর ছিলাম। মানে? কিছু না। কথা বলতে বলতে সিদ্ধার্থ ভাইয়া আমাকে নিচে নিয়ে এলো। চেয়ারে বসিয়ে দিয়ে খাবার বেড়ে নিজের হাতে খাইয়ে দিল। আমি লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিলাম। একটুও দুষ্টুমি করলাম না। আসলে সত্যি কথা বলতে কি, আমার খুব ক্ষুধাও লেগেছিল। তার উপর রাক্ষসটা নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আর কি লাগে, হি হি। খাওয়া শেষ করে মহাশয় নিজেই আবার কোলে করে রুমে নিয়ে যাচ্ছে। রাত দুপুরে কেয়ার দেখাচ্ছে। তার সারাদিন ব্যাপী রাক্ষসী চেহারা। অনেকক্ষণ আমিও কথা বলিনি। ভাইয়াও কোনো কথা বলছে না। আমি বললাম, সিদ্ধার্থ ভাইয়া, আমাকে কোলে নিয়ে যাচ্ছ কেন? আমি কি হাঁটতে পারি না? পারিস, কিন্তু প্রতিবন্ধীদের মতো। কি? তুমি আবারও তাই বললা? আজকে তো তুমি শেষ। বলে সিদ্ধার্থ ভাইয়ার চুল দুই হাত দিয়ে মুষ্টি করে ধরে নিলাম জোরে টান। আউ! ইস! লাগছে কিন্তু। লাগুক। আমি প্রতিবন্ধীদের মতো হাঁটি? না, তুই ভালো করেই হাঁটিস। ছাড় এবার, নয়তো ফেলে দেবো কিন্তু। কি ফেলে দেওয়ার হুমকি দিচ্ছ? বলেই দিলাম, আরও জোরে আরেক টান। ভাইয়া রুমে ঢুকেই এবার আমাকে আলুর বস্তার মতো করে বিছানায় ফেলে দিল। ভাইয়া চুল ধরে রাখায় সাথে সাথে ভাইয়াও পড়লো আমার উপরে। আমি জোরে চিল্লিয়ে উঠলাম, আউ! গেল রে, কোমরটা আমার গেল এবার। উফু! চুপ, চেঁচাচ্ছিস কেন? বাড়ির সবাই ঘুমিয়ে আছে। তোর চিল্লাচিল্লি শুনে তো এক্ষুনি সবাই উঠে পড়বে। আমার মুখ চেপে ধরে বলল সিদ্ধার্থের বাচ্চা। আমিও রাক্ষসটার হাত সরিয়ে দিয়ে বললাম, তোমার মতো একটা আস্ত হাতি আমার উপরে পড়লে আমার কি অবস্থা হয় বোঝো? কি? আমি হাতি? হ্যাঁ, বুড়ো হাতি। ঈশা, সিদ্ধার্থ ভাইয়া রাগী লোকে তাকিয়ে আছে। এভাবে না তাকিয়ে যাও তো, সরো, ঘুমোবো। আমিও তো ঘুমোবো। তো যাও না নিজের ঘরে। বিয়ে করেছি কি নিজের ঘরে থাকার জন্য? তার মানে কি তুমি এখানেই ঘুমাবে? অবশ্যই। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি যাচ্ছি নোভাদের ঘরে। বলে সিদ্ধার্থ ভাইয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। বিছানা থেকে উঠতে যাব, তখনই আবার রাক্ষসটা হাত ধরে টেনে ফেলে দিল। সোজা পড়লাম পাজে রাক্ষসের বুকের উপরে। খপাত করে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, কোথাও যাওয়া হচ্ছে না, আমি ঘুমোবো। ঘুমোতে দে একটু। তো ঘুমাও না। তোমাকে আমি না করেছি ঘুমাতে? আমি অন্য রুমে যাচ্ছি, তুমি ঘুমাও। আমি কোলবালিশ ছাড়া ঘুমোতে পারি না। ওই যে আছে তো। তুই থাকতে কোলবালিশ কেন নেব? চুপ করে থাকবি, কোনো কথা বলবি না। আমি ঘুমোবো না? ঘুমা, যেভাবে আছিস এইভাবেই। তোমার সাথে ঘুমোবো আমি রেগে? বরের সাথে ঘুমোবি, তাতেও সমস্যা? আমি আর কিছু বললাম না। সিদ্ধার্থ ভাইয়া চোখ বন্ধ করে নিল। আমি সিদ্ধার্থ ভাইয়ার বুকের ওপরে খুব কাছ থেকে আজকে সিদ্ধার্থ ভাইয়াকে দেখছি। আসলে সিদ্ধার্থ ভাইয়া অনেক সুন্দর। আমি ওনার মাথায় হাত বুলিয়ে দিলাম। ঘুমিয়ে পড়েছে। আর আমি প্রাণ ভরে দেখছি ওনাকে। এভাবে কখনো ওনাকে দেখিনি। সত্যি বলতে ওনার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা কখনো হয়ে ওঠেনি। আজ দেখছি ঘুমন্ত অবস্থায়। ওনাকে দেখতে দেখতে আমিও যে কখন ঘুমিয়ে গেলাম জানি না। আমার ঘুম ভাঙে ভোরে। ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করলাম সিদ্ধার্থ ভাইয়ার বুকে। ভাইয়া এখনও আমাকে সেইভাবেই জড়িয়ে আছে। ভাইয়ার বুকে মুখ গুজে ঘুমিয়েছিলাম এতক্ষণ।
ভাবতেই মুখে আচমকা হাসি ফুটে উঠল। ইস, কেমন লজ্জা লাগছে। এই প্রথমবার কোনো পুরুষের বুকে এইভাবে ঘুমিয়েছি, কিন্তু এখনো একটা কথা মাথায় ঢুকছে না, রাক্ষসটা এভাবে কেন বিয়ে করলো। ধ্যাত, এই রাক্ষসের মতিগতি কিছুই বুঝি না। যাই ফজরের নামাজটা পড়ে নেই। ফোনে দেখলাম ৫টা ৫৫ বাজে। সিদ্ধার্থ ভাইয়ের কপালে একটা আদর দিয়ে আস্তে আস্তে ওনার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। বিছানা থেকে নামবো তখনই শাড়ির আঁচল ধরে ফেললো। ঘুম জড়ানো কণ্ঠে রাক্ষসের বাণী ছিল, একটু শান্তিতে ঘুমোতে দিবি না? আমি পেছনে থাকিয়ে বললাম, উফ, তুমি উঠে পড়লে? আঁচল ছাড়ো না, বলে আবারও টেনে নিল বুকের ওপরে। উফ সিদ্ধার্থ ভাইয়া, প্লিজ এবার ছাড়ো না। চুপ। কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? নামাজ পড়বো তো। তো ছাড়ো। কি করছো? ছাড়তে বলছি। ইস, এত বকবক করিস না তুই। রাক্ষসের বাচ্চা, ছাড়বি? চুল ধরে টেনে। আউচ! আমার কথায় আর এমন কাজে ঝটপট উঠে বসলো সিদ্ধার্থ ভাইয়া। কি বললি? যা শুনেছ তাই বলেছি। সকাল হয়ে গেছে, কেউ যদি তোমাকে আমার রুমে এভাবে দেখে কি হবে বলো তো? কি হবে? বিয়ে করা বউ তুই আমার। সেটা কি তুমি আর আমি ছাড়া আর কেউ জানে? জানার দরকার নেই, বলে হনহন করে ওয়াশরুমে চলে গেল উনি। আমি হাঁ করে বসে আছি। একটু পরে বের হলো। এবার আমি ওয়াশরুমে গেলাম। অজু করে বের হয়ে দেখি মহাশয় রুমে নাই, চলে গেছে। আমি নামাজে দাঁড়িয়ে পড়লাম। ঈশার রুম থেকে নিজের রুমে আসলাম। ঈশাকে ছাড়া কিছুই ভালো লাগছে না। রাগ হচ্ছে প্রচণ্ড। বাড়িতে এখনও মনে হয় তেমন কেউ ওঠেনি, আর উঠলেও হয়তো নিজের রুমে। আমি যে রাতে ঈশার সাথে ছিলাম এটা ঠিক হয়েছে কিনা জানি না, তবে ভুলের কিছু দেখি না, কারণ আমরা তো বিবাহিত। মনে হচ্ছে সারাক্ষণ যদি ঈশার সাথে থাকতে পারতাম তাহলে হয়তো শান্তি পেতাম। উফ, একটা মুহূর্ত ঈশাকে ছাড়া থাকতে পারছি না। এবার 1 মাসে ছুটিতে এসেছি, উদ্দেশ্য বিয়ে। হানিমুন সব সেরে ঈশাকে নিজের সাথে নিয়ে কাজ থেকে পুশ আপ দিলাম 50টার মতো। গোসল দিয়ে সিফাতের রুমে গিয়ে দেখি ব্যাটা মরার মতো ঘুমোচ্ছে। ডেকে তুললাম, ওই উঠ সারা, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? কত কাজ আছে। কি কাজ আছে তোর আবার? আছে, ওঠ। সিফাত উঠে ফ্রেশ হয়ে আসে। সিফাতকে নিয়ে নিচে গেলাম। এতক্ষণে সবাই উঠে পড়েছে। আবারও বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। প্যান্ডেলের লোকও চলে এসছে। প্যান্ডেলের লোকেদের কাজ সঠিকভাবে হচ্ছে কি না ঘুরে ঘুরে দেখলাম। আমরা বাড়ির বাহিরে। কি জানে ওদিকে ঈশা কি করছে। ভাবছি আজকে বিয়ের শপিংটা করে ফেলবো। নামাজ পড়ে নোভা আর রীতির ঘরে যাই। শয়তান দুইটা ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওদেরকে নিয়ে ছাদে চলে গেলাম। সকালবেলার বাতাসটা অনেক সুন্দর হয়, একদম শীতল, ভীষণ প্রিয় আমার। কিছুক্ষণ পর সূর্যি মামা উকি দিল। প্যান্ডেলের লোকও চলে এলো। আমার বর মহাশয় আর সিফাত ভাইয়া প্যান্ডেলের লোকের পিছে পিছে ঘুরছে। আমি ছাদ থেকে সিদ্ধার্থ ভাইয়াকে দেখছি, আর এদিকে ইতি নোভা বকবক করছিল। ইতি, কি তাই না ঈশা বল? আমি কি? নোভা, ওই শোনেই না। আমি না মানে? ইতি, কি দেখছিস তুই ওদিকে? ইতি নিচের দিকে উকি দিয়ে দেখে নিচে কেউ নেই। সিদ্ধার্থ ভাইয়া ততক্ষণে চলে যায় ওখান থেকে। ইতি, কই কেউ তো নেই। আমি, রাক্ষসটা ছিল চলে গেছে মনে হয়। ইতি, আমরা এখানে কথা বলছি আর উনি ওদিকে ওনার জামাই দেখতে ব্যস্ত, বুঝলি নোভা? নোভা, আর কয়েকদিন পর তো জামাইকেই দেখবি সারাক্ষণ, এখন একটু আমাদেরকে দেখ। আমি আসলে এরই মধ্যে সিদ্ধার্থ ভাই আমাকে ডাকতে ডাকতে ছাদে চলে আসে। নোভা, চলে এসেছে তোমার জানেমান। আমি নোভার দিকে রাগি লুকে তাকাই। সিদ্ধার্থ ভাইয়া তখন আমাদের এদিকে এসে বলে, তুই এখানে আর তোকে খুঁজছি সারা বাড়ি। শোন, শপিংয়ে যাব, রেডি থাকিস। নিচে বাচ্চা কাচ্চা সবাইকে বলে দিয়েছি, তোরা 3জনই রেডি থাকিস। নোভা, বাচ্চা কাচ্চা কোথায় এই বাড়িতে? সিদ্ধার্থ ভাইয়া, ওই যে মিতুল, আমু, তৌহিদ, তৌফিক আরও কে কে আছে না। ইতি, ওরা বাচ্চা? সিরিয়াসলি? ভাইয়া, ওরা সবাই এসএসসি দিয়ে ফেলেছে। আমি, আরে বুঝিস না, সিদ্ধার্থ ভাইয়ার তুলনায় তো ওরা সবাই বাচ্চা, আর আমরা মধ্যবয়স্কা। বয়সটা কি কম নাকি আমাদের সিদ্ধার্থ ভাইয়ার? আমার কথায় নোভা ইতি মুখ চেপে হাসছে, আর রাক্ষসটা তেড়ে এলো আমার দিকে। আমি 2 পা পিছিয়ে গেলাম। আমি, আচ্ছা বুড়ো দাদু, আমরা সবাই রেডি থাকবো, আপনি একদম চিন্তা করবেন না। সিদ্ধার্থ, রাক্ষসটা রাগী চেহারা দেখিয়ে চলে গেল। আমরাও নিচে এসে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিলাম। আমি সাদা সালোয়ার কামিজ পরেছি, হাতে ঘড়ি, এক হাতে চুড়ি, চুল বেনি করা, ব্যাস আমি রেডি। কিন্তু আমি লেট। সবাই গাড়িতে অপেক্ষা করছে। হরিণের মতো লাফিয়ে লাফিয়ে নিচে নামছি। দৌড়ে বাইরে গিয়ে দেখি সবাই চলেও গিয়েছে। এবার আমি কি করব?